হাই এভরিওয়ান, তাহলে এই ক্লাসে আমরা শুরু করব যে বিক্রিয়া তাপ বা বিক্রিয়া এনথালপি। তাহলে বিভিন্ন ধরনের বিক্রিয়া তাপ বা রিয়াকশান এনথালপি এই জিনিসগুলো কি। তাহলে বিক্রিয়া তাপ অনেক রকমের হতে পারে, তাদের মধ্যে প্রথম হচ্ছে তোমার যৌগের গঠন তাপ বা গঠন এনথালপি। ঠিক আছে, এনথালপি। তো তাপ আর এনথালপি তুমি একই অর্থে ব্যবহার করতে পারো, কারণ আমরা জানি যে ডেল্টা এইচ সমান কিউপি। তাহলে স্থির চাপে যে পরিমাণ তাপের পরিবর্তন হয় সেটাই তোমার এনথালপির পরিবর্তন, তার জন্য আমরা লিখতেই পারি। ঠিক আছে, তাপ আর এনথালপিকে একই অর্থে লিখতে পারি। তাহলে যৌগের গঠন তাপ মানে কি, যখন তুমি কোনো একটা যৌগকে বা যখন তুমি এক মোল কোনো যৌগকে তার গঠনকারী উপাদান থেকে তৈরি করবে, তখন যে এনথালপির পরিবর্তন হয় সেটাকে বলা হবে গঠন তাপ। বোঝা গেল? কি বললাম? যখন একটা যৌগকে তুমি তার গঠনকারী উপাদান থেকে তৈরি করবে, তখন এনথালপির যে পরিবর্তন হয় সেটা হচ্ছে গঠন এনথালপি। যেমন ধরো CH4, তো CH4 তুমি তৈরি করছো, তো এক মোলেই তৈরি করতে হবে, বেশি কিন্তু তৈরি করা চলবে না। কোথার থেকে তৈরি করবে? কার্বন থেকে আর 2 মোল হাইড্রোজেন থেকে। তাহলে এই যে তুমি CH4 তৈরি করলে, তো বলতে পারো যে ডেল্টা এইচ এফ CH4 সমান সাপোজ x কিলোজুল পার মোল। এটা মানে কি বোঝায়? এফ মানে হচ্ছে ফরমেশান। তাহলে কার ফরমেশান? CH4 এর ফরমেশান। তাহলে এক মোল CH4 ফর্ম করতে তোমার কত এনথালপির পরিবর্তন হলো? x কিলোজুল পার মোল। বোঝা গেল? তাহলে যেটাই তুমি তৈরি করবে না কেন, এক মোলেই তৈরি করবে, তার চেয়ে বেশি কিন্তু তৈরি করা যাবে না। ক্লিয়ার? এরপরে প্রমাণ গঠন এনথালপি বা প্রমাণ গঠন তাপ। তাহলে প্রমাণ গঠন এনথালপি এই জিনিসটা কি? তো ধরো একটা বিক্রিয়া আছে এইটাই, তাহলে এখানে প্রমাণ অবস্থায় তুমি এক মোল CH4কে তৈরি করবে। প্রমাণ অবস্থা মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড আর 1 atm চাপ। তাহলে এই অবস্থায় তুমি যখন এক মোল কোনো যৌগকে তার গঠনকারী উপাদান থেকে তৈরি করবে, তখন যে এনথালপির পরিবর্তনটা হয় সেটাকে এইভাবে লেখা হয় ডেল্টা এইচ এফ নট, তারপরে CH4। এখানে CH4 তৈরি করেছি, অন্য জায়গায় অন্য কিছু তৈরি করলে সেটা লিখব। তো এটার মান আমি ধরে নিচ্ছি যে x কিলোজুল পার মোল বা y কিলোজুল পার মোল। ঠিক আছে, তাহলে প্রমাণের ক্ষেত্রে ডিফারেন্স কি? শুধুমাত্র 25 ডিগ্রি সেন্টিগ্রেড 1 atm চাপে পুরো এক্সপেরিমেন্টটা করতে হবে। আর এমনিতে লেখা হয় ডেল্টা এইচ এফ, এখানে লিখতে হবে ডেল্টা এইচ এফ নট, মানে মাথায় 0 আর কি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এখানে কিছু ইনফরমেশান আছে যে মৌলের যেটা সবচেয়ে স্থায়ী রূপ তার গঠন এনথালপির মানটা 0 হয়। যেমন ধরো হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সোডিয়াম, এদের স্থায়ী রূপ কি? হাইড্রোজেনটা কী হিসাবে থাকে? H2, অক্সিজেনটা O2 হিসাবে থাকে, নাইট্রোজেন N2 হিসাবে থাকে, সোডিয়ামটা Na অবস্থাতেই থাকে। তাহলে এই যে এই স্থায়ী রূপ, এদের ক্ষেত্রে গঠন এনথালপির মান, প্রমাণ গঠন এনথালপির মানটা 0 হয়। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যখন অনেক মৌল আছে যারা বিভিন্ন রূপে থাকতে পারে, তাহলে এই বিভিন্ন রূপের মধ্যে যে রূপটা সবচেয়ে বেশি স্থায়ী তার গঠন এনথালপি 0। যেমন ধরো আমি বলছি যে ফসফরাস, সাপোজ ফসফরাস 3টে রূপে আছে, একটা হচ্ছে হলুদ, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে কালো। আমি উদাহরণস্বরূপ বলছি। তো এই 3টে রূপের মধ্যে ধরো কালোটার স্থায়িত্ব বেশি, তাহলে ফসফরাস নিচে লিখবে কালো, মানে কালো ফসফরাস। তাহলে এর যে প্রমাণ গঠন এনথালপি, এর মানটাও কত হবে? 0। এইগুলোর কিন্তু 0 নয়। বোঝা গেল? তাই এই হচ্ছে ব্যাপার। তাহলে 1 নাম্বার গেল গঠন এনথালপি বা গঠন তাপ। 2 নাম্বার দহন এনথালপি বা দহন তাপ এই জিনিসটা কি? দহন এনথালপি বা দহন তাপ বা এনথালপি অফ কম্বাশন। দহন মানে হচ্ছে কম্বাশন, COMBUSTION হলো। তাহলে দহন তাপ মানে কি? তার আগেরটার ক্ষেত্রে কি করেছিলে? এক মোল যৌগকে তুমি তৈরি করেছিলে, এখানে দহনের কথা বলা হচ্ছে। তাহলে এখানে তুমি এক মোল কোনো যৌগকে বা মৌলকে অক্সিজেনের উপস্থিতিতে দহন করবে বা জ্বালাবে বা পোড়াবে, তাহলে যে এনথালপির পরিবর্তন, ধরো C+O2, এটার মানে কি বোঝায়? কার্বনকে তুমি অক্সিজেনের উপস্থিতিতে জ্বালাচ্ছ বা পোড়াচ্ছ,
কত কার্বন আছে 1 মোল, 1 মোলের বেশি কিন্তু নেওয়া যাবে না। কি তৈরি করবে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই যে দহন বিক্রিয়া এর ফলে যে এনথালপির পরিবর্তন ডেল্টা, যেটাকে ডেল্টা এইচ সি বলা হচ্ছে, এটাকেই বলা হবে দহন তাপ। ঠিক আছে, এনথালপি অফ কম্বাশন, বোঝা গেল। আচ্ছা, এরপরে প্রমাণ দহন তাপ। প্রমাণ দহন তাপ মানে কি? প্রমাণ অবস্থায় তুমি 1 মোল কোনো পদার্থকে পোড়াবে। প্রমাণ অবস্থা মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড আর 1 ATM চাপ, নাকি? তাহলে ধরো 1 মোল কার্বন আছে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। তো এখান থেকে ডেল্টা এইচ সি নট, এটা ধরো ওয়াই কিলোজুল পার মোল, বোঝা গেল। তাহলে প্রমাণ অবস্থায় তুমি 1 মোল কার্বনকে অক্সিজেন উপস্থিতিতে পুড়িয়ে দিলে, তাহলে এনথালপির পরিবর্তন কত হয়েছে? ডেল্টা এইচ সি নট। তাহলে প্রমাণ হলেই মাথায় নটটা কিন্তু দিতে হয়, হয়েছে। আচ্ছা, এরপরে এই যে দহন এনথালপি, এই মানগুলো পাচ্ছি, দহন এনথালপির কিন্তু ব্যবহার আছে। কি ব্যবহার? 1 নাম্বার ব্যবহার হচ্ছে তোমার যৌগের গঠন তাপ বের করানো যায়, গঠন তাপ। ঠিক আছে। আচ্ছা, এখানে একটু হেডিংগুলো মনে রাখবে। রিয়াকশান এনথালপি বা বিক্রিয়া তাপের এটা হচ্ছে 1 নাম্বার ভাগ, যে যৌগের গঠন তাপ বা গঠন এনথালপি। 2 নাম্বার হচ্ছে দহন তাপ বা দহন এনথালপি। এবারে দহন এনথালপির প্রয়োগ পড়ছি আমরা। প্রয়োগের হচ্ছে এটা 1 নাম্বার ভাগ, যে যৌগের গঠন তাপ। এখনও কিন্তু বিক্রিয়া তাপ শেষ হয়নি। 2 নাম্বার বিক্রিয়া তাপ হচ্ছে দহন তাপ, এবার 3 নাম্বার পরে আসবো। এখন জাস্ট দহন তাপের অ্যাপ্লিকেশন বা প্রয়োগ পড়ছি। 1 নাম্বার প্রয়োগ কি? যৌগের গঠন তাপ নির্ণয়, মানে দহন তাপের মাধ্যমে তুমি যৌগের গঠন তাপ কী করে বের করবে। ঠিক আছে, এটা আমরা এখানে পড়ব। তাহলে ধরো তোমাকে কত করে ডেটা দেওয়া আছে, যে CH4 প্লাস 2O2, এখান থেকে CO2 প্লাস 2H2O। তাহলে এটা হচ্ছে তোমার CH4কে দেখো, 1 মোল CH4কে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হচ্ছে, তো এটা একটা দহন বিক্রিয়া। তাহলে এখানে ডেল্টা এইচ সি এর মান দেওয়া আছে -890 কিলোজুল পার মোল। আরও দুটো দহন বিক্রিয়া দেওয়া আছে। হাইড্রোজেন, এখানে হাফ অক্সিজেন দিয়ে জল তৈরি করা হচ্ছে, এখানে ডেল্টা এইচ সি -285.8 কিলোজুল পার মোল। এটাও দহন তাপ। কেন? কারণ হাইড্রোজেনকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হচ্ছে। আর একটা C+O2, এখান থেকে CO2। তাহলে কার্বনকে 1 মোল কার্বনকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হচ্ছে, এটাও দহন তাপ। তাহলে ডেল্টা এইচ সি এটার মান হচ্ছে -393.5 কিলোজুল পার মোল। তো এই দহন তাপগুলোকে ব্যবহার করে তোমাকে CH4 এর গঠন তাপ বের করতে হবে। CH4 এর গঠন তাপ মানে C+2H2, এখান থেকে CH4। এই বিক্রিয়াটার ক্ষেত্রে ডেল্টা এইচ এফ এটা তোমাকে বের করতে হবে, বোঝা গেল। তাহলে এইটা আমরা বলতেই পারি যে দহন তাপের অ্যাপ্লিকেশন বা প্রয়োগ, যে দহন তাপকে ব্যবহার করে আমি একটা যৌগের গঠন তাপ বের করছি। তো কী করে বের করবে? তো এই 3টা বিক্রিয়াকে ব্যবহার করতে হবে। বিক্রিয়াগুলোকে তুমি যোগ ভাগ গুণ বিয়োগ যা খুশি করতে পারো। তাহলে দেখো, যে বিক্রিয়ার আমাকে ডেল্টা এইচ বের করতে হবে সেই বিক্রিয়ার ডান দিকে CH4 আছে। তাহলে এই বিক্রিয়ার মধ্যে এটা যদি 1 নাম্বার বলি, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তাহলে 1 নাম্বার বিক্রিয়াটাকে যদি ঘুরিয়ে দিই, তাহলে ডান দিকে CH4 চলে আসবে। তো ঘুরিয়ে দেওয়ার জন্য কি লিখতে হয়? রিভার্সিং 1, মানে 1 নাম্বারটাকে রিভার্স করে দিচ্ছি। তো কি লিখব? CO2 প্লাস 2H2O, এখান থেকে CH4 প্লাস 2O2। যেহেতু ঘুরিয়ে দিচ্ছি তার জন্য এই চিহ্নটাও উল্টো হয়ে যাবে, +890 কিলোজুল পার মোল, বোঝা গেল। এরপর দেখো, ওই বিক্রিয়াটার বাম দিকে C আছে, আবার 3 নাম্বার বিক্রিয়া বাম দিকে C আছে। তাই 3 নাম্বার বিক্রিয়াকে আমি কিছু করব না, তো যেরম ছিল সেরমভাবে রেখে দিচ্ছি। তো C+O2, এখান থেকে CO2। তো এখানে ডেল্টা এইচ সি সমান হয়ে যাবে তোমার -393.5 কিলোজুল পার মোল। আবার বাম দিকে দেখো দুটো হাইড্রোজেন আছে। এবার 2 নাম্বার বিক্রিয়া দেখো হাইড্রোজেন আছে কটা? একটা। দুটো করতে হবে, তো 2 নাম্বার বিক্রিয়াটাকে তুমি 2 দিয়ে গুণ করে দাও। তাহলে 2 নাম্বার বিক্রিয়াটাকে 2 দিয়ে গুণ করলে দুটো হাইড্রোজেন হবে, অক্সিজেন হবে একটা, আর দুটো জল হবে। তাহলে ডেল্টা এইচ সি এটা সমান কত হবে? তার ওই যে মানটা ছিল এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, হয়েছে? তো 2 দিয়ে গুণ করলে কত হবে? -576.6 কিলোজুল পার মোল। তারপরে এই 3টেকে যোগ করে দাও। তাহলে
তীর চিহ্নর বাম দিকে আর ডান দিকে যদি একই যৌগ থাকে সেগুলো কাটা হবে। তাহলে ধরো অক্সিজেন, দুটো অক্সিজেন, একটা দুটো কাটা গেল। কার্বন ডাইঅক্সাইড বাম দিকেও আছে ডান দিকেও আছে, কাটা যাবে। জল বাম দিকেও আছে ডান দিকে আছে, কাটা যাবে। কি পড়ে থাকছে? কার্বন, দুটো হাইড্রোজেন, ওখান থেকে CH4। তাহলে এই বিক্রিয়ারই আমাকে ডেল্টা এফ বের করতে হতো, ডেল্টা এইচএফ। তাহলে ডেল্টা এইচএফ সমান কত হবে? এই তিনটাকে যোগ করে দাও। বোঝা গেল? তাহলে এইভাবে দহন তাপকে কাজে লাগিয়ে আমি একটা যৌগের গঠন তাপকে বের করলাম। ঠিক আছে, তাহলে ওর অ্যাপ্লিকেশনটা গেল। এরপরে 3 নম্বরে আসবো আমরা, খাদ্যদ্রব্যের ক্যালোরি মান নির্ণয়। ক্যালোরি মান নির্ণয়, ঠিক আছে। তাহলে খাদ্যদ্রব্যের ক্যালোরি মান মানে আমরা যে খাবারটা গ্রহণ করি সেই খাবারটা আমাদের দেহে যে অক্সিজেন আছে সেই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন করে, তার সাথে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে। এবার ওই তাপটা আগুনের মতো না যে তুমি গরম ফিল করবে, তো ওই তাপটা কি করে? তোমাকে শক্তি প্রদান করে। ঠিক আছে, মানে এই ক্ষেত্রে আমরা তাপ কথাটা ইউজ না করে এনথালপি বা শক্তি কথাটা ইউজ করব। তাহলে কি বললাম, ধরো তুমি গ্লুকোজ খেয়েছো C6H12O6, তো গ্লুকোজ তোমার দেহের যে অক্সিজেন তার সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন করবে, এর সাথে অনেকটা তাপ উৎপন্ন করবে বা শক্তি উৎপন্ন করবে। এটা হচ্ছে তোমার 2808 কিলোজুল পার মোল। বোঝা গেল? তাহলে 1 মোল গ্লুকোজ যদি তোমার দেহের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাহলে কার্বন ডাইঅক্সাইড জল 6 মোল করে উৎপন্ন করবে, তার সাথে 2808 কিলোজুল পার মোল শক্তি উৎপন্ন করবে। তো এই শক্তির জন্যই আমরা বিভিন্ন রকম কার্যকলাপ করতে পারি। ক্লিয়ার? এরপরে 4 নাম্বার, দশা পরিবর্তনে এনথালপির পরিবর্তন। তাহলে দশা পরিবর্তন মানে কি? ধরো তরল থেকে গ্যাস হলো, মানে জল ধরো বাষ্প হয়ে গেল, তাই ওই যে তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় গেল এটাকে বলা হয় দশা পরিবর্তন। তাহলে এক অবস্থা থেকে আর এক অবস্থায় যাওয়া মানে সেটাকে বলা হবে দশা পরিবর্তন। তো যদি বরফটা গলে জল হয়ে যায় তাহলে কঠিন থেকে তরল, ওটাও দশা পরিবর্তন। জলটা যদি জলীয় বাষ্প হয়ে যায় তাহলে তরল থেকে গ্যাস, ওটাও দশা পরিবর্তন। তাহলে এই যে বিভিন্ন রকম দশা পরিবর্তন হচ্ছে, দশা পরিবর্তনের ফলে এনথালপির যে পরিবর্তন সেটাকেই বলা হবে দশা পরিবর্তনে এনথালপির পরিবর্তন। ক্লিয়ার? তো ওখানে বিভিন্ন রকম দশা পরিবর্তনের উদাহরণ দেওয়া আছে, দেখবে। যেমন ধরো গলন, যেটাকে ফিউশন বলা হচ্ছে। তো গলনের ক্ষেত্রে কি হবে? সলিডটা লিকুইড হবে, কঠিনটা তরল হবে। উদাহরণ হিসাবে বলতে পারো যে জল সলিড হিসাবে আছে, মানে বরফ অবস্থায় আছে, এখান থেকে লিকুইড অবস্থায় মানে জলে পরিণত হলো বা তরল অবস্থায় পরিণত হলো, তাই এটাকে বলা হবে গলন। কঠিনীভবন বা সলিডিফিকেশন। ঠিক আছে, তাহলে সলিডিফিকেশন মানে কি? তরল থেকে কঠিন, উদাহরণ হিসাবে জল বরফে পরিণত হলো। বোঝা গেল? এইভাবে আরও বিভিন্ন রকম পরিবর্তন আছে, যেমন বাষ্পীভবন বা ভ্যাপোরাইজেশন, ঘনীভবন বা কন্ডেনসেশন, ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন, অবক্ষেপণ বা ডিপোজিশন, আর বিভিন্ন রকম উদাহরণ দেওয়া আছে। হয়েছে? তো এই যে বিভিন্ন দশা পরিবর্তন আছে এদের মধ্যে গলন, বাষ্পীভবন আর ঊর্ধ্বপাতন, এইগুলো হওয়ার জন্য তাপ দিতে হয়, মানে এই প্রক্রিয়াগুলো হচ্ছে তাপগ্রাহী। আর যে প্রক্রিয়াগুলো আছে কঠিনীভবন, ঘনীভবন, অবক্ষেপণ, এইগুলো হচ্ছে তোমার তাপদায়ী, মানে এই প্রক্রিয়াগুলোতে তাপ উৎপন্ন হয়। বোঝা গেল? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এরপরে এই যে বিভিন্ন রকম পরিবর্তন বললাম, এই ক্ষেত্রে কী পরিমাণ পরিবর্তন হয় এনথালপি তার মানও দেখবে দেওয়া আছে। ওই মানগুলো মনে রাখার দরকার নেই, জাস্ট দেখবে যে যেখানে গলন, বাষ্পীভবন, ঊর্ধ্বপাতন আছে সেগুলো তাপগ্রাহী। তাপগ্রাহী মানে ওই এনথালপির যে পরিবর্তন সেটা 0-র চেয়ে বেশি হবে। আর কঠিনীভবন, ঘনীভবন, অবক্ষেপণ এগুলো তাপদাহী, তার জন্য এখানে যে এনথালপির পরিবর্তন এগুলো নেগেটিভ হবে, মানে তাপ উৎপন্ন হচ্ছে তার জন্য নেগেটিভ হবে। আগেই বলেছিলাম যে তাপগ্রাহীর ক্ষেত্রে ডেল্টা এইচ পজিটিভ হয়, এনথালপির পরিবর্তনটা ধনাত্মক হয়, আর তাপদায়ীর ক্ষেত্রে এনথালপির পরিবর্তনটা ঋণাত্মক হয়।
হয়েছে। যদি বলো কেন, ধরো একটা সিস্টেমের এনথালপি আছে ধরো 10 জুল, আমি বলছি 10 জুল, তো তাপগ্রাহী মানে একে তাপ তুমি দিলে, ধরো আরও 10 জুল তাপ দিলে কত হবে এনথালপি এখন 20 জুল। তাহলে আগে ছিল 10 জুল, 10 জুল তাপ দেওয়ার ফলে এনথালপি হলো 20 জুল। তাহলে এনথালপির পরিবর্তন কত? 20 মাইনাস 10 মানে 10 জুল প্লাস 10 জুল, বুঝতে পারলে? তাহলে তাপ দিলে সেটা পজিটিভ হয়ে যায়। ধরো কোনো সিস্টেমের এনথালপি ছিল 10 জুল, ওখান থেকে তুমি 5 জুল তাপ নিয়ে নিলে বা 5 জুল তাপও বর্জন করলো, এখন কত হবে এনথালপি? 5 জুল। তাহলে এনথালপির পরিবর্তন কত? 5 মাইনাস 10, তাহলে মাইনাস 5 জুল। তাহলে যখনই বর্জন করবে তখন এনথালপির পরিবর্তনটা ঋণাত্মক, যখনই তাপ গ্রহণ করবে, যেমন এখানে 10 জুল গ্রহণ করলো তার জন্য ধনাত্মক, বর্জন করলো তার জন্য ঋণাত্মক। ক্লিয়ার? আচ্ছা, এরপরে তাহলে ধরো সলিড বা কঠিন থেকে লিকুইড হচ্ছে, তখন যে পরিমাণ তাপ দিতে হয় সেটাকে বলা হয় এনথালপি অফ ফিউশন বা গলনের জন্য তাপ। এবার ধরো লিকুইড থেকে গ্যাস হচ্ছে, তখন যে পরিমাণ তাপ দিতে হয়, তাপ যেহেতু দিচ্ছি তার জন্য পজিটিভই দেখাচ্ছি, ডেল্টা এইচ ভ্যাপোরাইজেশন। ক্লিয়ার? যদি তুমি ধরো সলিড থেকে ডাইরেক্ট লিকুইডে যেতে চাইছো, তখন সলিড থেকে ডাইরেক্ট গ্যাসে যেতে চাইছো, তখন যে পরিমাণ তাপ দিতে হয় সেটাকে বলা হয় ডেল্টা এইচ সাবলিমেশন। আচ্ছা, নোটসে দেখবে এটা নিচে লেখা আছে, নিচেই লিখছি, কনফিউশন হবে নাহলে। তাহলে সলিড থেকে ডাইরেক্ট গ্যাসে যাচ্ছ, এটাকে বলা হয় ডেল্টা এইচ সাবলিমেশন, তাপ দিতে হচ্ছে তার জন্য প্লাস লিখছি। তো আমি দেখো লিখতেই পারি এখান থেকে যে ডেল্টা এইচ সাবলিমেশন সমান ডেল্টা এইচ ফিউশন প্লাস ডেল্টা এইচ ভ্যাপোরাইজেশন। তো এই দুটোকে সাম আপ করে লেখা যায় যে ডেল্টা এইচ সাবলিমেশন সমান ডেল্টা এইচ ফিউশন প্লাস ডেল্টা এইচ ভ্যাপোরাইজেশন লেখাই যায়। এরপর এর উল্টো প্রসেসগুলো আমি করতে পারি, যে গ্যাস থেকে ধরো তোমার লিকুইড হচ্ছে, তাহলে ওখানে তাপ বেরোবে, যে পরিমাণ তাপ বেরোবে তার নাম কি বলা হয়? গ্যাস থেকে লিকুইড, কনডেনসেশন, CON। যদি লিকুইড থেকে সলিড হয়, সলিডিফিকেশন, তাহলে মাইনাস ডেল্টা এইচ SOL। যদি গ্যাস থেকে ডাইরেক্ট সলিড হয় সেটাকে বলে ডিপোজিশন, সেখানেও তাপ বেরোয় তার জন্য মাইনাস, তো ডেল্টা এইচ ডিপোজিশন। তো আমি লিখতেই পারি যে মাইনাস ডেল্টা এইচ ডিপোজিশন সমান মাইনাস ডেল্টা এইচ সলিডিফিকেশন মাইনাস ডেল্টা এইচ কনডেনসেশন। তো মাইনাসগুলোকে তুলে দিলে ডেল্টা এইচ ডিপোজিশন সমান ডেল্টা এইচ সলিডিফিকেশন প্লাস ডেল্টা এইচ কনডেনসেশন, নাকি? ব্যাস, বোঝা গেল? আর এখান থেকে কী লেখা যায় দেখো, এই যে ডেল্টা এইচ সাবলিমেশন আর ডেল্টা এইচ ডিপোজিশন, এই দুটোর মান সেম কিন্তু চিহ্নটা আলাদা। তো এই দুটোর থেকে কী লেখা যাবে যে ডেল্টা এইচ সাবলিমেশন সমান মাইনাস অফ ডেল্টা এইচ ডিপোজিশন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপরে প্রশমন তাপ বা প্রশমন এনথালপি। তো প্রশমন তাপ বা প্রশমন এনথালপি মানে কি? তুমি নির্দিষ্ট উষ্ণতা আর চাপে 1 মোল অ্যাসিড নেবে আর 1 মোল ক্ষার নেবে। কি বললাম? 1 মোল অ্যাসিড আর 1 মোল ক্ষার। তাহলে 1 মোল অ্যাসিড আর 1 মোল ক্ষার নিলে এখান থেকে তোমার লবণ আর জল উৎপন্ন হবে। তাহলে এই বিক্রিয়ার ফলে এনথালপির যে পরিবর্তন সেটাকে বলা হবে প্রশমন তাপ। ঠিক আছে, কি বললাম? যে 1 মোল অ্যাসিড 1 মোল ক্ষারের তুমি যদি বিক্রিয়া করো, এই বিক্রিয়া উৎপন্ন হবে তোমার লবণ আর জল। তো এখানে যে এনথালপির পরিবর্তন হবে সেটাকে বলা হবে প্রশমন তাপ। এরপরে প্রমাণ প্রশমন তাপ। প্রমাণ প্রশমন তাপ মানে কি? তুমি এই যে উপরের এক্সপেরিমেন্টটা, এটা তুমি যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড আর 1 ATM চাপে করো, তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড 1 ATM চাপে তুমি 1 মোল অ্যাসিড 1 মোল ক্ষারের মধ্যে বিক্রিয়া করাও, তার ফলে এনথালপির যে পরিবর্তন হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে তুমি যদি এই বিক্রিয়াটা
তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষারের মধ্যে করাও, তীব্র অ্যাসিড প্লাস তীব্র ক্ষার, তো এখানে এই মানটা মানে প্রশমন এনথালপির মানটা সবসময় ফিক্স থাকে। মানটা কত হয়? -57.3 কিলোজুল পার মোল। এই মানটা সবসময় ফিক্স। তো এই ক্ষেত্রে ডেল্টা এইচ এন, এন মানে হচ্ছে নিউট্রালাইজেশন। তো এই নিউট্রালাইজেশন বা প্রশমন বিক্রিয়ার ফলে এনথালপির যে পরিবর্তন হয় তার মানটা ফিক্স। সেই মানটা কত? -57.3 কিলোজুল পার মোল। এবার যদি বলো যে মানটা কেন ফিক্স, কারণ এই যে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারটা আছে এ সম্পূর্ণ মাত্রায় বিয়োজিত হবে। তুমি এখানে যে অ্যাসিডেই নাও না কেন বা যে ক্ষারেই নাও না কেন ওটা সম্পূর্ণ মাত্রায় বিয়োজিত হয়, ওই জন্যই মানটা ফিক্স। মানে এখানে তুমি যদি 100টা অ্যাসিডের অণু নাও, 100টা ক্ষারের অণু নাও, তো এখান থেকে তুমি 100টা H+ পাবে, এখান থেকে 100টা OH- পাবে, কারণ অ্যাসিড H+ দেয় আর ক্ষার OH- দেয়। এই তীব্র হওয়ার জন্যই কিন্তু তুমি 100টা করেই পাচ্ছ, তার জন্য এই মানটা সবসময় ফিক্স। এখানে তুমি যে অ্যাসিডেই নাও না কেন বা যে ক্ষারেই নাও না কেন ওই মানটা কিন্তু ফিক্স। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যদি মৃদুর ক্ষেত্রে বলো এই মানটা কিন্তু ফিক্স নয়। কারণ কি? ধরো 100টা অণু আছে অ্যাসিডের, 100টা অণু আছে ক্ষারের, তো এই ক্ষেত্রে ধরো 80টা বিয়োজিত হলো, এই ক্ষেত্রে ধরো 80টা বিয়োজিত হলো। এবারে কোনো একটা ক্ষেত্রে ধরো অ্যাসিডটা 70টা বিয়োজিত হলো, এটা 50টা বিয়োজিত হলো। আর একটা ক্ষেত্রে যে অ্যাসিডটা নিয়েছো এটা ধরো 30টা বিয়োজিত হলো, এটা ধরো 50টা বিয়োজিত হলো। তাহলে বিয়োজন মাত্রাটা কিন্তু সব জায়গায় আলাদা। সব জায়গায় আলাদা হওয়ার জন্যই এই যে প্রশমন বিক্রিয়া এনথালপির পরিবর্তন বা এনথালপি অফ নিউট্রালাইজেশন ওই মানটাও কিন্তু আলাদা। ঠিক আছে? কোনো জায়গায় পাবে ধরো 50 পাবে, কোনো জায়গায় 60 পাবে, 60 তো পাবেনি, তীব্রর চেয়ে কম হবে, কোনো জায়গায় 51 পাবে, কোনো জায়গায় 48 পাবে। মানটা কিন্তু সব জায়গায় আলাদা হবে। কারণ কি? কারণ মৃদুগুলো বিভিন্ন মাত্রায় বিয়োজিত অবস্থায় থাকে, ও কিন্তু সমান মাত্রায় বিয়োজিত অবস্থায় থাকে না। ঠিক আছে? আচ্ছা, নেক্সট ক্লাসে দ্রবণ তাপ থেকে শুরু করব। দ্রবণ তাপ থেকে মোটামুটি ফার্স্ট লয়ে যেটা আছে সেটা শেষ করে দেবো। ঠিক আছে? ওকে, থ্যাংক